লাল শাড়িতে প্রেয়সী। পর্ব সংখ্যা 6। লেখনীতে ফাতেমা ফারিয়াল। সন্ধ্যার আলো তখন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আকাশ কমলা নীল রঙের মিশ্রণে যেন অদ্ভুত রহস্যময়তা জড়িয়ে আছে। চারিপাশে পাখির ডাক, দূরে মাগরিবের আজানের সুর ভেসে আসছে। সে সময় তাড়াহুড়ো করে হৃদিতা কাঁধে বেগ ঝুলিয়ে ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামল। তার হাতে ফোন, স্ক্রিনে ভেসে উঠে আছে ঈশনীর নাম। হৃদির মুখে ব্যস্ততা, চোখে অস্থিরতা। মনে মনে বলল, আজকে দেরি হলে নিশ্চয়ই আব্বুকে ফোন দিয়ে সব বলে দিবে। শেষে সিঁড়ি ধাপে পা রাখতে হঠাৎ পা থেকে আসা কারো মুখোমুখি সংঘর্ষ। ধপ করে ছিটকে পড়ল দূরে। মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো, আহা। সিঁড়ির কোণার সাথে কবজি লেগে দাঁড়িয়ে আছে কেউ। সামনে রক্ত বেরিয়ে আসছে। হৃদিতা চোখ বন্ধ হয়ে করল, হাত দিয়ে কবজি চেপে ধরল। একটু সামলে নিয়ে ওপরের দিকে তাকাতেই চমকে উঠল। যার সাথে সংঘর্ষ হয়েছে সেও মেঝেতে পড়ে আছে। লম্বা চওড়া গড়নের একজন পুরুষ, ধবধবে ফর্সা ত্বক, চুল ব্যাকব্রাশ করে সেট করা, মুখে ক্লিন শেভ, আকাশি নীল রঙের শার্ট পরা। একপাশে তার অফিসিয়াল কালো ব্যাগটা পড়ে আছে। হৃদি চোখ পিটপিট করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো আহাদের ছোট চাচি হালিমা বেগম। চোখে ভয় মিশ্রিত বিস্ময়। আদনান বাবা, তুমি ঠিক আছো? হৃদিতা পেছন থেকে আহিয়া দৌড়ে এসে হৃদির হাত ধরে দাঁড় করালো। হৃদি, তুই ঠিক আছিস তো? হৃদি ব্যথা চাপা দিয়ে মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি। কিন্তু উনি? আহিয়া দ্রুত ছেলেটার দিকে এগিয়ে গেল। আদনান ভাই, আপনি ঠিক আছেন? আদনান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাত দিয়ে জামা ধুয়ে ঝাড়লো। এবার কঠিন দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে, ঠান্ডা ভীতকর। আহিয়া অনায়াসে গুটিয়ে গেল। সেই দৃষ্টি যেন অদৃশ্য চাপা কিছু লুকিয়ে আছে। আদনান হালিমা বেগমের দিকে তাকিয়ে সোজা স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি চাচি আম্মা। এরপর হৃদিতার দিকে একবার তাকিয়ে ব্যাগ হাতে তুলে গটগট করে সিঁড়ি ভেঙে ওপরে চলে গেল। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল তার উপস্থিতি। হৃদিতা অবাক হয়ে তাকিয়ে থাকতেই চলে যাওয়ার পথে। সেই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, উনি কে? হালিমা বেগম স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, আদনান, আহাদের বড় চাচা সালমান মীরের একমাত্র ছেলে। আহিয়ার এবার যোগ করল, আদনান ভাই একজন ডাক্তার। বড় আম্মু জর্ডান থাকেন, সেখানে ব্যবসা আছে। আদনান ভাই সেখান থেকে পড়াশোনা করেন, শেষ করে দেশে ফিরেছে। উনি সবার থেকে একেবারে আলাদা, রাজনীতি একদম পছন্দ করে না। একেবারে বড় আব্বুর মতো, খুব নিয়মে চলে, শরীর নিয়ে প্রচন্ড সচেতন, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। দেখলি না কেমন গটগট করে চলে গেল? হৃদি এবার সেদিকে তাকিয়ে হেসে উঠল। আহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি এমনি বলেছিলাম যে তোদের বাসার সবাই অদ্ভুত, এক একজন এক এক রকম আচরণ। আহিয়ার কোনো জবাব দিল না। হৃদি ঘুরে চলে যেতে হালিমা বেগম ডেকে বললেন, আরে কই যাও? আমি নাস্তা রেডি করছি, অন্তত খেয়ে যাও। না আন্টি, আমার দেরি হয়ে যাবে, বুবু ফোন দিচ্ছে, ভাইয়া বাসায় ফেরার আগে আমাকে যেতে হবে। এটা আবার কেমন কথা? তোমাকে ড্রাইভার দিয়ে পৌঁছে দিব নে। হৃদিতা দ্রুত মাথা নেড়ে বলল, না দরকার নেই, আমি যেতে পারবো। এরপর হৃদি হালকা হাসি দিয়ে সবার থেকে বিদায় নিল। আহিয়ার হাত নেড়ে বলল, সাবধানে যাস, বাসায় পৌঁছে একটা নখ দিস। হৃদিতাও নেড়ে চলে গেল। হালিমা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। আদিবা বেগম ড্রয়িং রুমে বসেছিল। আহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। তারপর উপরের তলা থেকে আদনানের ক্ষীণ দৃষ্টি জোড়া নীরবে নিবদ্ধ রইল নিচতলার ড্রয়িং রুমে। চোখে এক অদ্ভুত গভীরতা, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প, অজানা রহস্য। মীর হাউসের বিশাল গেট পেরিয়ে বাইরে এলো হৃদিতা। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে। আলো আধারের ফাঁকে শহরটা যেন আরো রহস্যময় হয়ে উঠছে। হৃদি রাস্তার ধারে দাঁড়িয়ে চারপাশে চোখ বোলালো। একটা রিক্সাও চোখে পড়ল না। সে সময় দীর্ঘ শ্বাস ফেলে ওড়নাটা শক্ত করে গলায় পেঁচালো। মাথাও
চুল ভালোভাবে ঢেকে নিল। ভেতর থেকে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বড় বড় পা ফেলে সামনের গলির দিকে হাঁটা শুরু করলো হৃদি। আশা ছিল সেখানে হয়তো রিক্সা পাওয়া যাবে। হঠাৎ পেছন থেকে কর্কশ শব্দে তীব্র গতিতে এসে ব্রেক কষল একটি গাড়ি। হৃদি চমকে উঠল। একেবারে তার সামনে কালো রঙের গাড়িটি থেমে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। ধুকপুক ধুকপুক করছে যেন তার বুক। আর একটু হলেই তো চাকার নিচে পড়ে যেত। ঠিক তখনই ভেসে এলো এক অতি পরিচিত গম্ভীর কণ্ঠস্বর, মিস জানু। তড়াক করে চোখ মেলে তাকালো হৃদি। গাড়ির কাছ নামাতেই ভেতর থেকে ঠান্ডা অথচ ঝলন্ত চোখে তাকিয়ে রয়েছে আহাদ রাজা। তার সেই দৃষ্টি যেন সরাসরি নিবদ্ধ টুকে আসা হৃদির চোখের ভেতরে। অকারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করলো হৃদি। এমন অদ্ভুত ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। নিজের সামলে নিয়ে কড়া গলায় বলল, আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে ব্যাঙের মতো পিষে যেতাম আমি। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাচ্ছেন? আহাদ ধীর স্থির ভঙ্গিতে গাড়ির দরজা খুলে নেমে এলো। তার চোখে এখনো স্থির আছে হৃদির মুখে। ঠান্ডা গলায় কাঁপিয়ে বলল, কি বললে? আহাদের কণ্ঠ শীতল, রাগী মিশে আছে। হৃদি সেটা বুঝে গেল। বুকের ভেতর আরো জোরে ধুকপুক শুরু হলো। আর কথা না বাড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সামনে একটা রিক্সা এসে পড়লো। হৃদি তাড়াতাড়ি ডাক দিল, এই রিক্সা। রিক্সা কাছে আসতেই হৃদি দ্রুত পা বাড়িয়ে উঠে যায়। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে কোমর থেকে টেনে তুলল। ভরকে গিয়ে চিৎকার করে উঠল হৃদি, মামা বাঁচান, এ লোকটা আমাকে অপহরণ করছে। তার চিৎকারে আশেপাশে কয়েকজন লোক সেদিকে তাকালো। রিক্সাওয়ালাও একবার আহাদের দিকে তাকালো। আহাদের চোখে ক্ষীণ দৃষ্টি দেখে রিক্সাওয়ালা এক মুহূর্তেই দেরি না করে দুটো প্যাডেল মেরে উধাও হয়ে গেল। হৃদি মুখ শুকিয়ে গেল। এদেশে মানবতা বলে কিচ্ছু নেই। কেউ সাহায্য করলো না। আহাদ একটু বিচলিত হলো না, বরং তাকে তুলে এনে গাড়ির ভেতর বসিয়ে দিল। নিজে হালকা ঝুঁকে মুখের কাছে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কে বলল মানবতা নেই? এই যে আমি একটা মহিলা ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসেছি, গাড়িতে বসালাম, এটা মানবতার মধ্যে পড়ে না? হৃদির চোখ বিস্মিত হয়েও গেল। মুখ হা করে রইল। আহাদ গা ছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। হৃদির দাঁত চেপে কোমল দুটো হাতে আহাদের বুক ঠেলে সামান্য সরিয়ে দিল। আমি মোটেও ব্যাং না, ব্যাং আপনি, আপনার 14 গোষ্ঠী, সরুন, আমি নামবো। সে পা নামানোর আগে আহাদ পা ধপ করে গাড়ির দরজা বন্ধ করে দিল তার মুখের ওপর। অতঃপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। সামনে পেছনে গাড়ির গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। ধীরে ধীরে কত ভয়ে যাত্রা শুরু করলো। আর গাড়ির ভেতরে বসে হৃদ নিঃশ্বাস ফেললো ভারীভাবে। তার বুকের ভেতর ধরফরিয়ে থামতেছে। আহাদ 2 হাত স্টিয়ারিং এ রেখে মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল হৃদির দিকে। তার দৃষ্টি এমন যেন হৃদি প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। হৃদির শরীর থেকে ভেসে আসছে মেয়েলি গ্রান, হালকা মিষ্টি অথচ অদ্ভুতভাবে মাতাল করে। আহাদ রাজা মীর, যে মানুষের রক্ত ঝরাতে দ্বিধাবোধ করে না, যার কণ্ঠে মানুষ থরথর করে কাঁপে, সে ধুকপুক ধ্বনি শুনছে তার বুকের। ধুকপুক ধ্বনিতে যেন ছিঁড়ে আসছে চাইছে তার হৃৎপিণ্ড। কপালের শিরাগুলো টনটন করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করলো সবকিছু ঝেড়ে ফেলতে, কিন্তু যতই সে চেষ্টা করুক দৃষ্টি যেন আর ফেরে না। হঠাৎ করে দৃষ্টি আটকে গেল। হৃদির কজ্জিতে হালকা কাটা দাগ, রক্ত শুকিয়ে গেছে। হাতের 2 ভুরুর মাঝখানে ভাঁজ করে। চোখ দুটো একেবারে ধারালো হয়ে উঠেছে। হঠাৎ ব্রেক কষলো গাড়ির। গাড়ি কেঁপে উঠল রাস্তার মাঝে। সামনে পিছে থাকা গার্ডদের গাড়িগুলো দাঁড়িয়ে। আহাদ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে হৃদির দিকে। এটা কি? এখানে কি হয়েছে? হৃদি তার চমকে গেল। একটা ঢোক গিলে গলদকরণ করে আমতামতা করে বলল, পড়তে গিয়ে একটু কেটে গেছে। আহাদ গর্জে উঠল, পড়ে যাস কি করে? আর কেটে যায় কি করে? মন কি তাল গাছের মাথায় থাকে? হৃদি ভয় পেয়ে আর কিছু বলল না, তবে মনে মনে বিড়বিড় করলো, আজব, আমার কেটে গেছে আর উনি কি? নিজের তো খালি থাপ্পড় মারা আর ধমকানো, এখন
দরদের ডিব্বা হয়ে মরিচের মতো ঝাল ঢালছে। আহাদের চোখ স্থির রইল। হৃদির ঠোঁট ফোলানো চোখ দুটো ভৃত করে পিটপিট করছে। মিষ্টি সোজা সামনের দিকে, কোনো কথা না বলে আবারও গাড়ি চালু করলো। আহাদ কিছুক্ষণ পর গাড়ি এসে থমকালো একটি বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতরে হৃদি লক্ষ্য করলো, গাড়ির ভেতর দিকে লক করে রেখে নেমে গেল সে। হৃদির বুকে ধরফর ধরফর করছে। সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ফিরে এলো আহাদ রাজা, হাতে এক গাদা ওষুধের প্যাকেট। গাড়িতে বসে হৃদির হাত ধরে জোরে করে সামনে টানলো। হৃদি বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়ে দিল। আহাদ হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করে খুব যত্ন করে ব্যান্ডেজ করতে লাগলো, যেন তার সব ধৈর্য একদম ঢেলে দিচ্ছে। হৃদি বুকের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন শুরু হলো। পানির বোতলের ঢাকনা খুলে দুটো ওষুধ এগিয়ে দিল আহাদ। হৃদি সাথে সাথে ঠোঁট ফুলিয়ে নাক চেপে ধরল। আহাদ হুঙ্কার ছাড়লো, কি হলো? আর কতক্ষণ ধরে থাকবো আমি? হৃদি ভুরু কুচকে কটাক্ষ করে বলল, আপনাকে ধরে রাখতে কে বলেছে? জানালা দিয়ে ফেলে দিন, সামান্য কেটে গেলে এমনি ঠিক হয়ে যায়। এমন করে ওষুধ কে খায়? আহাদের চোখে আগুন জ্বলে উঠল। আহাদ রাজার মুখের ওপর কথা, থাপড়ায় চেহারা নকশা পাল্টাই দিমু সেরি, হাকর। সে হৃদির চিবুক ধরে মুখ উঁচু করল। হৃদু চোখ বন্ধ করে নিঃশ্বাস রুদ্ধ করে রইল। ভয়ে বাধ্য মেয়ের মতো মুখ ফুলে ওষুধগুলো গিলে ফেলল। আহাদ তখন ধীরে তার চিবুক ছাড়ল, নরম স্বরে বলল, এমন নিঃশ্বাস নে, তা না হলে মরে যাবি। আমিও অনায়াসে মারব, আমার এত মরার শখ নাই। হৃদি চোখ খুলল, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলেছে। এমন সময় গাড়ি এসে থামলো হৃদির বাসার সামনে। হৃদি নামতে যাবার আগে আহাদ তার হাত ধরিয়ে দিল ওষুধের প্যাকেট। হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতগুলো ওষুধ সামান্য একটা কাটার জন্য? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ওষুধ, দাগ যাওয়ার ক্রিম, যেটা ভালো লাগে সেটা খাবে, যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবে। হৃদি হতভম্ব হয়ে গেল। ওহো, ঔষধও পছন্দ মতো খাওয়া যায়? হাত না খুঁজকে হাতের উল্টো পিঠ দিয়ে, ভালো না লাগলে ডাক্তার দেখি অন্য ওষুধ এনে দিব। হৃদি এবার চুপ হয়ে গেল। মনে মনে বলল, বড় লোকদের বিরাট কারবার, এরা বোধহয় এভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকে গেল সে। আহাদ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ছয়তলার করিডোরে এসে থামল হৃদি। চোখের কর্নারে ডাস্টবিন, হাতে থাকা ওষুধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। চারদিকে চোরের মতো তাকালো একবার, অতঃপর একেবারে নিশ্চিতভাবে সব ওষুধগুলো প্যাকেট ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। দুহাত ঝেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসাগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকতেই হৃদি হাফ ছেড়ে বাঁচল। দরজার পাশে রাখা সোফায় গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসলো ঈশানী। বোনের এইবার ভালো করেই পরখ করল সে। কিছুদিন ধরেই হৃদির আচরণ তার চোখে ধরা পড়ছে, কেমন যেন উদ্ভট, অস্বাভাবিক। ঈশানী ভুরু কুঁচকে দীর্ঘশ্বাস ফেলল। এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন এসে আজান দিচ্ছে। হৃদি একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম? রাস্তায় জ্যাম ছিল। ভাইয়া কি আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কাজা করেছিস, এখন অন্তত অজু করে শার্টটা পরে নে। একটু পরেই আব্বু ফোন দিবে, নামাজ পড়েছিস কিনা জিজ্ঞেস করবে। হৃদিতা নিঃশ্বাস ফেলে কপাল ম্যাসাজ করলো। ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, একটু পরে পড়বো। ঈশানী তীর্যনি দৃষ্টিতে তাকালো। এখন না পড়লে আর হবে না, এবার চিৎপটাং হয়ে গেলে আর উঠবি না। হৃদি ঠোঁট ফুলে বিরক্তি নিয়ে বলল, আচ্ছা যাচ্ছি। ধপাধপ পা ফেলে রুমে ছুটলো ব্যাগটা নিয়ে। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। অজু শেষ করে সে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে চায় নামাজে গুটিয়ে রাখতেই মাহিরের ডাক এলো। খালামণি, মামাম ডাকছে, নানু ভাই ফোন দিয়েছে।
রিদি ভুরু কুচকে তাকালো অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মাহিরের সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্কিন বরাবর মুখ রেখে রিদি সালাম দিল। রিদির কে হিজাবে দেখে তার বাবার সঙ্গে সঙ্গে উষ্ণ কণ্ঠে উত্তর দিল, মাশাআল্লাহ, আমার আম্মা যান, নামাজ পড়ে আসছেন মনে হয়। রিদি মাথা নিচু করে হালকা হাসলো। তার বাবা আবার একটু দৃঢ় কণ্ঠে বলল, নামাজ কায়েম করবা না মা, দুনিয়ায় সবকিছু মিথ্যা, মায়াজাল, শুধু তোমার ইবাদতগুলোই আসল, এগুলো দিয়েই সবসময় খেয়াল রাখবা। অতঃপর দীর্ঘ সময় নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন, যেমন প্রতিদিনের নিয়ম। ঈশানী আর রিদি দুজনে মাথা নিচু করে শুনল মনোযোগ দিয়ে। এরপর ঈশানী জিজ্ঞেস করলো, আম্মু কেমন আছে? রাইসার পড়াশোনা করে? তোমার আম্মা নামাজে দাঁড়াইছে, রাইসা রুমে কি করে কে জানে, কোনো কথা কইলে শোনে না তোমার আম্মুর। তারপর রিদির দিকে তাকিয়ে গলা কঠিন করে বললেন, তোমার পড়াশোনার কি খবর, ঠিকমতো পড়াশোনা করো? রিদি সোজা হয়ে বসলো, করি তো। তারেক ভাইয়ান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে সেখানে পাঠাতে চাইনি, তোমার ভাই বোন মিলে ভর্তি করাইছে। ভর্তি যখন হয়েছ তখন মন দিয়ে পড়বা, কোনো কিছু যেন না শুনি, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুর মান সম্মানে আঘাত লাগে, তোমার আব্বুর মাথা নিচু হয়, সমাজের সামনে মাথা উঁচু করে হাঁটতে পারে না, এমন কিছু কইরো না। রিদিতা কিছু বলল না, মাথা নাড়ালো শুধু। চোখের এক অদ্ভুত চাপা ভয় জমে উঠেছে। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা, আল্লাহ হাফেজ। দুবোন একসাথে বলল, আল্লাহ হাফেজ। ভিডিও কল শেষ হতেই রুমের ভেতর হালকা নীরবতা নেমে এলো। রিদিতা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারদিকে ছড়িয়ে দিল। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল অন্যমনস্কভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা, এমন কিছু করো না যাতে তোমার আব্বুরে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করলো, শরীরটা ক্লান্ত, মনটাও ভরাক্রান্ত। ঠিক তখনই ট্রিং ট্রিং করে বেলের কলিং বেলটি বেজে উঠল। ঈশানী ঝট করে উঠে দাঁড়ালো। তোর ভাই আসছে মনে হয় বলেই দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখে বড় বড় হয়ে গেল ঈশানীর। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পরিচিত মুখ, আহাদে রাজা, তিন পান্ডা, শাহিন, নাদিম আর শাওন। তাদের হাতে নিচে একাধিক বড় বড় প্যাকেট, দেখে মনে হচ্ছে সব খাবারের প্যাকেট। ঈশানী বিস্মিত হয়ে তোলাতে তোলাতে বলল, আপনারা? রিধি চোখ বন্ধ করে শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় ঘুরিয়ে কাত করে দেখার চেষ্টা করলো। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঈশানীর পেছনে। সামনে দৃষ্টি রেখে রিধির চোখও বিস্মিত আহাদের তিন পান্ডাকে দেখে। ঠিক তখনই শাইন প্যাকেট থেকে কিছু বের করলো, নরম অথচ গভীর কণ্ঠে বলল, এগুলো আপনার জন্য। ঈশানী হৃদির উপস্থিতি টের পেল না, তাই সে ভুরু কুচকে অবাক হয়ে তাকালো। আমার জন্য? তিনজনে একসাথে ভুরু কুচকে না সূচক জানালো। তারপর ঈশানীর পেছনে হৃদির দিকে দৃষ্টি নিয়ে বলল, আপনার জন্য। হৃদি হতভম্ব হয়ে নিজের বুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে, আমার জন্য? তিনজনে একসাথে হ্যাঁ সূচক মাথা নাড়ে। এরপর শাইন প্যাকেটগুলো এগিয়ে দেয়, ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলেছে আপনার প্রোটিন খাবার প্রয়োজন, তাই এগুলো পাঠিয়েছে, অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্ত ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু হৃদির বুকের ভেতরে ঢুপঢাপ শব্দ, ধুকপুকুনি। ঈশানী দৃষ্টি হঠাৎ হৃদির দিকে ঘুরল। চোখ দুটো বিদ্ধ হয়ে যেন ঈশানীর দৃষ্টি হঠাৎ হৃদির দিকে ঘুরল। চোখ দুটি বৃদ্ধ হতে যেন হৃদির বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি বিষময় সুরে বলল, তোর হাত কেটে গেছে? হৃদি একটা শক্ত ঢোকে গলদকন করলো। গলার ভেতর শুকিয়ে কাঠ অবস্থা, এমন যে কথাই বেরোতে চাইছে না। অবশেষে 32টা পাটি বের করে জোর করে বলল, হ। ঈশানী কটমট করে হৃদির দিকে তাকালো। আহাদ রাজার তিন পান্ডা এক এক করে ভেতরে ঢুকে গেল। সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুনরায় ড্রয়িং রুম ভর্তি, পা রাখার জায়গা নেই। হৃদিতা ভয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মনে মনে আহাদ রাজাকে গালি দিল, সামান্য একটু কেটে গেছে, তার জন্য আবার কিসের প্রোটিন প্রয়োজন? আজব লোক, আজব কাজকর্ম।